রাখি উৎসব উপলক্ষে দীপিকা দেবী তার বড় বৌমা টিনা, মেয়ে দোলন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করতে শুরু করে। প্রত্যেক বছরের মতো এবারও তারা ধুমধাম করে রাখি উৎসব পালন করবে বলে ঠিক করে। তারা যখন বিভিন্ন রকম পরিকল্পনা করে, এমন সময় সেখানে দীপিকা দেবীর ছোট বৌমা কোয়েল এসে উপস্থিত হয়। ছোট বৌমা, তোমাকে সেই কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? সামনেই রাখি, আর সেদিন আমাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান হবে। তোমার শ্বশুর মশাইয়ের 2 বোন আসবে, তোমার ননদও তার 2 দাদাকে রাখি পরাবে। বড় বৌমাকেও বলেছি ওর 3 দাদাকে নিমন্ত্রণ করতে। তুমিও তোমার দাদা আর ভাইকে রাখির দিনে আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে দাও। কোয়েল তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই খুশি হয়। আচ্ছা মা, ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা আমি আমার দাদা, ভাই আর বৌদিদের ফোন করে নিমন্ত্রণ করে দেব। আমার শ্বশুরবাড়িতে রাখির দিন এত বড় উৎসব হবে শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে আমি বরাবর দাদা আর ভাইকে রাখি পরাতাম, আর ওরা আমাকে উপহার দিত, কিন্তু কোনোদিনও বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হয়নি। তোমরা তো মধ্যবিত্ত, তাই বড় অনুষ্ঠান হতোও বা কি করে বলো তো? আমি বাবা ছোটবেলা থেকে দাদাদেরকে সোনা আর হীরার রাখি পরিয়ে অভ্যস্ত। ছোটবেলা থেকেই রাখি উপলক্ষে এরকম বড় অনুষ্ঠান আমি দেখে এসেছি, তাই শ্বশুর বাড়িতে রাখি উৎসব আমার কাছে বড় কোনো ব্যাপার নয়। আমার বাপের বাড়িও বড়লোক আর শ্বশুর বাড়িও বড়লোক, তোমার মতো তো আর মধ্যবিত্ত নয়। টিনা এরকম কথা বললে কোয়েলের ভীষণ খারাপ লাগে। উফ, বড় বৌদি, তুমি আজকে প্লিজ ছোট বৌদিকে এরকম ভাবে অপমান করো না। রাখির দিন মিলনের উৎসব পবিত্র উৎসব, তাই সেদিনকে গরিব, মধ্যবিত্ত, বড়লোক বলে কিছুই হয় না। আমরা সবাই সমান। ছোট বৌদি এখন আমাদের বাড়ির ছোট বউ, তাই ছোট বৌদির আর্থিক অবস্থা নিয়ে তুমি কোনো রকম কোনো কথা বলবি না প্লিজ। আসলে কোয়েলের শ্বশুরবাড়ির সকলেই কোয়েলকে খুবই স্নেহ করে, কারণ কোয়েল অত্যন্ত ভদ্র এবং শান্ত প্রকৃতির মেয়ে। কোয়েল বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণ খেয়াল রাখে, এমনকি সবসময় বাড়ির সকল কাজও দেখাশোনা করে। তাই সে অল্প কিছুদিনের মধ্যেই শ্বশুরবাড়ির লোকেদের মনে জায়গা তৈরি করে নেয়। কিন্তু সেই বিষয়টা টিনা মোটেই সহ্য করতে পারে না। সেদিন সন্ধ্যাবেলা কোয়েল তার দাদা এবং ভাইকে ফোন করে রাখি উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে দেয়। তুই চিন্তা করিস না বোন, রাখির দিন সকালবেলা আমি তোর বৌদিকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে চলে যাব। আমি আর বিল্টু তোর জন্য অনেক ভালো ভালো উপহারও কিনেছি, আর তোর বৌদিরাও খুব এক্সাইটেড হয়ে বসে আছে, কেননা এটাই তো শ্বশুর বাড়িতে আমাদের প্রথম রাখি। পরের দিন সকালবেলা দীপিকা দেবী রাখি উপলক্ষে শপিং করতে যাবে বলে ঠিক করে। মা, প্রত্যেক বছর আমি, চন্দনা আর আপনি শপিং করতে যাই, কারণ আমাদের পছন্দ একদম একই রকমের। তাই এবার আর আদিক্ষেতা করে আপনার ছোট বৌমাকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ও মনে হয় বরাবর ওর দাদার ভাইয়ের হাতে সুতো দিয়ে রাখি বেঁধে এসেছে, আর ওর দাদারা তো ওকে 1 টাকা 2 টাকা উপহার হিসেবে দিত। না দিদি, আমার দাদা আর ভাইয়ের হাতে আমি বরাবর গোলাপ ফুলের রাখি পরিয়েছি, ওটাই আমাদের বাড়ির ট্র্যাডিশন ছিল। তুমি আমাকে যা বলছো বলতে পারো, কিন্তু আমার দাদা আর ভাইকে অপমান করার অধিকার কিন্তু তোমার নেই দিদি। চুপ করো, একদম বড় বড় কথা বলবে না। আমার শ্বশুর বাড়ির সবাই তোমাকে খুব মাথায় করে রেখেছে বলে তোমার খুব কথা বেড়েছে, অসভ্য মেয়ে একটা। উফ, বড় বৌমা, তুমি একটু চুপ করবে? সকাল সকাল শুভ কাজে যাওয়ার আগে তোমাদের ঝামেলা আমার কিন্তু মোটেই পছন্দ হচ্ছে না। আমরা সবাই ছোট বৌমাকে নিয়েই রাখি শপিং করতে যাব। ছোট বৌমা, তোমাকে আজকে বাড়ির কোনো কাজ করতে হবে না, তুমি আমাদের সাথে শপিংয়ে চলো। এভাবেই টিনা কোনো মতেই কোয়েলকে ছোট করতে পারে না। কোয়েল সবার সাথে শপিং করতে চলে যায়। দীপিকা দেবী প্রথমে তাদেরকে রাখি কিনতে নিয়ে যায়। তারা একটা বড় জুয়েলারি শপে যায়। মা, আমরা তো রাখি কিনবো, তাহলে আমরা জুয়েলারি শপে এলাম কেন? হ্যাঁ, আমরা এখান থেকেই রাখি কিনবো। আমার 2 ননদ আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, তোমার পিসি শাশুড়িরা তোমাদের বাবাকে হীরার রাখি পরায়, আর আমি আমার 2 ছেলের জন্য সোনার হীরা বাঁধানো রাখি কিনি। তাই তোমরা 2 বৌমা তোমাদের ভাইদের জন্য সোনার হীরারই রাখি কিনবে। মা, আগের বছর আমি আমার 2 দাদার জন্য 5 লক্ষ টাকা দিয়ে রাখি কিনেছি, কিন্তু এবার আমি 10 লক্ষ টাকা দিয়ে রাখি কিনবো, কারণ আমি যত বেশি দামি রাখি কিনবো আমার 2 দাদা আমাকে তত বেশি দামি গিফট দেবে। এই বলে তারা সবাই মিলে সুন্দর সুন্দর দামি দামি রাখি পছন্দ করতে শুরু করে। কিন্তু কোয়েল ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়।
কারণ তার কাছে অত দামি রাখি কেনার মতো টাকা থাকে না, তাই সে কিছুই পছন্দ করে উঠতে পারে না। অন্যদিকে টিনা তার দুই দাদার জন্য 20 লক্ষ টাকা দামের দুটো হীরার রাখি পছন্দ করে ফেলে। ম্যাডাম, আমি আপনাদের সবাইকে আমাদের জুয়েলারি শপের সব থেকে দামি দামি এক্সক্লুসিভ রাখি দিয়েছি, আর এইরকম রাখি আমাদের শহরে আপনারা কোথাও পাবেনও না। কিন্তু উনি তো কিছু পছন্দই করছেন না, আপনারা সবাই নিজের মতো রাখি পছন্দ করে নিলেন, শুধুমাত্র উনি কিছু নিলেন না। না মানে আসলে আমি বিয়ের সময় যে টাকা পেয়েছিলাম সেগুলো দিয়ে এত দামি রাখি কেনা যাবে না। আমার কাছে অত টাকা নেই যে আমি আমার দাদার ভাইকে সোনার হীরার রাখি পরাবো। দেখলেন মা, আমি তো জানতাম আপনার ছোট বৌমা এত বড় জুয়েলারি শপে এসে আমাদেরকে অপমান করবে। গরিব চিন্তা ভাবনা, তুমি সোনার হীরার রাখি অ্যাফোর্ড করতে পারবে না বলেই তো আমরা তোমাকে নিয়ে আসতে চাইছিলাম না। কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? টিনা এরকম ভাবে কোয়েলকে অপমান করলে দোকানে সবাই কোয়েলের উপর খুব হাসাহাসি করে, যা দেখে দীপিকা দেবী এবং চন্দনার মোটেই ভালো লাগে না। বড় বৌদি, তুমি এমন করে বলছো কেন? তুমি এমন করে বলছো যেন তুমি নিজের উপার্জন করা টাকা দিয়ে তোমার দুই দাদার জন্য হীরার রাখি কিনছো। তুমি যে দুটো রাখি পছন্দ করেছো তার পেমেন্ট কিন্তু আমার মা করবে, সুতরাং ছোট বৌদিকে কথা শোনানোর কোনো মানে হয় না। আর ছোট বৌদি, তোমার যা রাখি পছন্দ হয় তুমি কিনে নাও, টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ আমাদের কাছে টাকার অভাব নেই। তোমাকে কে বলেছে তোমার কাছ থেকে আমরা টাকা নেব? এই বলে চন্দনা এবং দীপিকা দেবী দুজনে মিলে রোহান এবং বিল্টুর জন্য সব থেকে বেশি দামি দুটো রাখি পছন্দ করে, যা দেখে টিনা হিংসায় একেবারে জ্বলে পুড়ে ওঠে। কিন্তু কোয়েল সেই দামি রাখি দুটো কিছুতেই নিতে চায় না। তবুও দীপিকা দেবী এবং চন্দনা জোর করে তাকে সেই দুটো দামি রাখি কিনে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। রাখি উৎসব উপলক্ষে তারা দামি দামি মিষ্টি এবং বিভিন্ন রকম খাবার দাবার সবকিছুই কিনে ফেলে। কোয়েলের দুই পিসি শাশুড়ি তার পরিবারকে নিয়ে এসে উপস্থিত হয়। তারা সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করে, গল্প আড্ডা মজা করে। অন্যদিকে রোহান এবং বিল্টু তাদের স্ত্রীদের নিয়ে বোনের জন্য রাখি উপলক্ষে উপহার কিনতে যায়। তারা খুব সুন্দর একটা শাড়ির দোকানে যায়। দাদা এবং ভাই দুজনে মিলে বোনের জন্য শাড়ি পছন্দ করে। তোমাদের বোনের কিন্তু অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, ওকে এরকম কম দামি শাড়ি দিলে ও যদি না পরে। কোয়েল আমাদের কত ভালো করে নিমন্ত্রণ করলো, আর আমি শুনেছি ওরা নাকি আমাদের জন্য খুব ভালো আয়োজনও করছে। তাই শুধুমাত্র কোয়েলের জন্য শাড়ি কিনলে হবে না, ওর শ্বশুর বাড়ির সবার জন্য আমাদের ভালো উপহার কেনা উচিত। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু আমরা তো সামান্য সরকারি চাকরিজীবী, তাই ওদের জন্য অত দামি দামি উপহার কেনা আমাদের সাধ্যের মধ্যে নেই। কিন্তু আমরা যাই উপহার দিই না কেন, ওদের সবারই সবকিছু পছন্দ হবে, কেননা ওরা তো খুব ভালো মনের মানুষ। এই বলে তারা চারজনে মিলে কোয়েল এবং তার শ্বশুর বাড়ির সদস্যদের জন্য সুন্দর সুন্দর দামি দামি শাড়ি, জামা কাপড় ইত্যাদি কিনে নেয়। এভাবেই দেখতে দেখতে রাখি উৎসব চলে আসে। একে একে টিনার দুই দাদা তার পরিবারকে নিয়ে এসে উপস্থিত হয়। বাড়ির সব ছেলেরা রাখি পরবে বলে এক জায়গায় বসে পড়ে, কিন্তু তখনও কোয়েলের দাদা কিংবা ভাই তাদের পরিবারকে নিয়ে এসে উপস্থিত হতে পারে না। ছোট বৌমা, রোহান বিল্টু এখনো পর্যন্ত এলো না কেন? বেলা পেরিয়ে যাচ্ছে, এবার তো আমাদের রাখি উৎসব শুরু করতে হবে। তুমি ওদের ভালো করে নিমন্ত্রণ করেছিলে তো? হ্যাঁ মা, আমি তো বারবার ওদেরকে ফোন করছি, কিন্তু ওদের ফোন সুইচ অফ বলছে। সকালবেলা থেকে অনেকবার ফোন করেছি। আপনারা বরঞ্চ রাখি উৎসব শুরু করুন। কোয়েল এমন কথা বললে তাদের কিছু করার থাকে না। অন্যদিকে স্বপনবাবু তার দুই বোনকে দুটো দামি দামি গাড়ি উপহার দেয়। টিনাও তার দুই দাদাকে রাখি পরায়, সে অনেক দামি উপহার পায়। অন্যদিকে চন্দনা যখন রাখি পরাবে তখন, ছোট বৌদি তুমি একদম চিন্তা করো না, কিছুক্ষণ পরেই রোহান আর বিল্টুদা ওনাদের পরিবারকে নিয়ে তোমার কাছে রাখি পরতে আসবে। কারণ কালকে রাত্রিবেলা ওনাদের সাথে আমার কিন্তু কথা হয়েছে, ওনারা আসুক, তারপর আমরা একসাথে রাখি পরাবো। চন্দনা এই কথা বললে তার বাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়। তাদের মধ্যে টিনা সব থেকে বেশি অবাক হয়। তুমি কি বলছো কি চন্দনা? ওরা আজকে আমাদের বাড়িতে আসবে মানে? কালকে সন্ধ্যাবেলা আমি ফোন করে ওদেরকে তো আসতে বারণ করে দিয়েছিলাম, যাচ্ছে তাই বলে আমি ওদের অপমান করেছি, তারপরও ওরা এখন এখানে রাখি পরতে আসবে? সত্যি কোয়েলের দাদার ভাইয়ের পরিবারের লোভ কম নয়। টিনা এই কথা বলে নিজেই ভীষণ পরিমাণে বিপদে পড়ে যায়। আসলে রাখির আগের দিন সন্ধ্যাবেলা টিনা প্রিয়াঙ্কাকে ফোন করে বলে, শোনো, কালকে আমার শ্বশুর বাড়িতে অনেক বড় উৎসব আছে, কিন্তু তোমাদের মতো ভিখারি পরিবারের এই উৎসবে কোনো জায়গা নেই।
কোয়েল যতই রোহান আর বিল্টুকে নিমন্ত্রণ করুক না কেন, ওদেরকে রাখি পড়তে আসতে হবে না। আমাদের শাশুড়ি মা কিন্তু বিষয়টা মোটেই পছন্দ করবে না। কিন্তু কোয়েল তো আমাদের নিজেই নিমন্ত্রণ করেছে। প্রত্যেক বছর কোয়েল ওর দাদার ভাইকে রাখি পরায়, তাই এবার যদি ওরা রাখি পড়তে না পারে তাহলে তো ওদের মন খারাপ করবে। শোনো, তোমাদের সব নাটক আমরা বুঝি। আসলে বেশি বেশি দামি উপহার পাওয়ার লোভে তোমরা কালকে আসতে চাইছো, তাই তো? যদি তোমরা এখানে এসে উপস্থিত হও তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। যদি অপমানিত হতে চাও তাহলে কালকে মুখ তুলে চলে আসবে, কেমন? টিনা এভাবে অপমান করে ফোন রেখে দেয়, কিন্তু সেই সময় চন্দনা তার বড় বৌদির সব কথা শুনে ফেলে। তাই চন্দনা কিছু না জানিয়েই কোয়েলের বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রিয়াঙ্কা বৌদি, আমার বড় বৌদি তোমাকে কিভাবে অপমান করেছে আমি সব শুনেছি। প্লিজ তোমরা কিছু খারাপ মনে করো না। আমার মা মোটেই বড় বৌদিকে এসব কথা বলার জন্য বলেনি। তোমরা অবশ্যই কালকে আমাদের বাড়িতে আসবে। শুধুমাত্র ছোট বৌদি যে তোমাদের রাখি পরাবে সেটা নয়, আমিও কিন্তু তোমাদেরকে রাখি পরাবো। চন্দনা এই কথা বললে প্রিয়াঙ্কা এবং তার পরিবার খুবই খুশি হয়। চন্দনার মুখে যখন কোয়েল এবং দীপিকা দেবী আসল ঘটনা জানতে পারে তখন সবার সামনে টিনা খুবই লজ্জায় পড়ে। ইতিমধ্যে রোহান এবং বিল্টু তাদের পরিবারকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আমরা চলে এসেছি। তোর বড় যা যেমনই হোক না কেন, তোর শ্বশুরবাড়ির বাদবাকি সদস্যরা, বিশেষ করে চন্দনা খুব ভালো মেয়ে। তোরা এসেছিস, প্লিজ তোরা আমার বড় জায়ের কথায় খারাপ মনে করিস না। আজকে তোরা যদি না আসতিস তাহলে আমি খুব রাগ করতাম। কোয়েল তার পরিবারকে দেখে খুব খুশি হয়। কোয়েল একে একে রোহান এবং বিল্টুর হাতে সব থেকে দামি সোনা এবং হীরার রাখি পরিয়ে দেয়। অত দামি রাখি দেখে তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না, কিন্তু তারা নিজেদের কিনে নিয়ে আসা উপহার সবাইকে দিতে লজ্জা বোধ করে। বোন, তুই আমাদেরকে এত দামি দামি রাখি পড়ালি, কিন্তু আমরা সেরকম দামি কিছু উপহার কিনে নিয়ে আসতেই তো পারলাম না। তোরা আমাকে যাই দিবি না কেন সেটাই আমার কাছে অনেক দামি। অন্যদিকে টিনা লজ্জায় আর কিছু বলতে পারে না। এভাবেই কোয়েল শ্বশুরবাড়িতে রাখির দিনে সবার সাথে অনেক মিলেমিশে আনন্দ করে কাটায়। বিক্রম তার মা পাপিয়া দেবী এবং এক বোন কোয়েলের সঙ্গে বাস করত। বিক্রমের বাবা না থাকায় সংসারের সমস্ত দায়িত্ব সে একাই বহন করত। কোয়েল বিক্রমের চেয়ে ছোট ছিল। একদিন পাপিয়া দেবী মোনামি নামে একটি মেয়েকে বিক্রমের জন্য পছন্দ করে। বিক্রম ছোটবেলা থেকে কখনোই তার মায়ের কোনো কথায় অমান্য করেনি, তাই বিক্রম তার মায়ের পছন্দের মেয়ে মোনামিকে বিয়ে করে নেয়। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল। একদিন একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে মোনামি আনন্দে উত্তেজিত হয়ে ওঠে। ইয়ে ইয়ে, এতদিন পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাওয়া গেল। অনেক দিন আমি বিয়ে বাড়ির চাটনি পাঁপড় খাইনি। এই বলছি যে কার বিয়ে গো? বিয়েটা কোন জায়গায় হচ্ছে? ঠিকানা কি? আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি আগেই বলছি, বিয়ে বাড়িতে গিয়ে আবার চাটনি পাঁপড় নিয়ে কিন্তু সিন ক্রিয়েট করবে না। আমার বন্ধুর বিয়ে, আমাদের পাশের গ্রাম নইপুকুরে বিয়ে হচ্ছে। মোনামি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে শুরু করে দেয়। দেখতে দেখতে সেই দিনটিও চলে আসে, কিন্তু সেদিন সকালবেলা মোনামিকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। মোনামি গেল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফোনও ধরছে না। আমার মনে হচ্ছে ও চাটনি পাঁপড় খাওয়ার জন্য আগে থেকেই বিয়ে বাড়িতে গিয়ে বসে আছে। মেয়েটা না। বিক্রমের কথা শেষ না হতে হতেই মোনামি বাড়ি চলে আসে। দূর বোকা, আমাকে কি ভেবেছো বলো তো? আমি চাটনি পাঁপড় খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি কখনোই চাটনি পাঁপড় নিয়ে আজ পর্যন্ত কোনো রকমের পাগলামি করিনি। আমি রূপকথা কার্টুন টিভির বউদের থেকে টোটালি আলাদা, বুঝেছো? যাক বাবা, শুনেও শান্তি। কিন্তু মোনামি, তুমি সকালে উঠে কোথায় গিয়েছিলে? আমি সেই 2 ঘন্টা ধরে খুঁজছি তোমাকে। আমি আমি বিয়ে বাড়ি যাবো বলে এই শপিং করতে গিয়েছিলাম। যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, তাই না বলো? বৌদি, শপিং করতে গিয়েছিলে তাহলে তোমার হাত ফাঁকা কেন? কিছু নিয়ে আসোনি? না, আসলে কোনো কিছুই পছন্দ হলো না আমার, তাই চলে এসেছি। চলো তোমরা রেডি হয়ে নাও তাহলে। সবাই মিলে রেডি হয়ে বিয়ে বাড়ি চলে যায়। তারা সবাই বিয়ে বাড়িতে পৌঁছেই ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়ে। কই, আমার তো খাওয়া শেষ। কতক্ষণ বসে থাকবো? চাটনি পাঁপড় নিয়ে এসো এবার নাকি? এই ক্যাটারার বয়, যাও চাটনি পাঁপড় নিয়ে এসো।
সরি স্যার, চাটনি পাপড় নেই। মেনুতে যা যা ছিল আপনি সব খেয়ে ফেলেছেন। এই নিন হজমলা, আপনি এবার উঠে যেতে পারেন। মানে ইয়ার কি হচ্ছে নাকি আমার সঙ্গে? কিছুক্ষণ আগেই তো দেখলাম কারি কারি চাটনির হাঁড়ি রাখা, কারি কারি পাঁপড় ভাজা হচ্ছে। কোথায় গেল সেগুলো? যাও নিয়ে এসো চুপ করে। স্যার আপনি চেঁচাবেন না প্লিজ, শান্ত হন। আসলে বিয়ে বাড়ি থেকে কেউ একজন চাটনি পাপড় নিয়ে পালিয়ে গেছে, বুঝলেন? চাটনি পাপড় চুরি হয়ে গেছে। হোয়াট? এসব কি শুনছি? বিয়ে বাড়িতে এত দামি দামি জিনিস থাকতে চোর চাটনি পাঁপড় নিয়ে পালালো? এবার হাস্যকর বিষয় তো। সবাই শুনছো, বিয়ে বাড়িতে চুরি হয়েছে, চুরি। কি চুরি জানো? চাটনি পাঁপড়। সবাই কথাটি শুনে অবাক হয়ে যায়। মোনামি এটা শুনতে পেয়ে কাঁদতে শুরু করে। কি? চাটনি পাঁপড় চুরি হয়ে গেছে? আমি এত কষ্ট করে বিয়ে বাড়িতে এলাম চাটনি পাঁপড় খাওয়ার জন্য, আর চাটনি পাঁপড় নেই? ভালো লাগে না, আমি চাটনি পাঁপড় খাবো। মোনামি, কি হচ্ছেটা কি? চুপ করো, সবাই দেখছে তো আমাদের দিকে। চুপ, একদম চুপ। অন্য সময় খাবে, এখন খেয়ে নাও তাড়াতাড়ি। বিয়ে বাড়িতে সকলেই চাটনি পাঁপড় চুরির ঘটনা নিয়ে মেতে উঠেছিল। বিক্রমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসে। সবাই অনেক বেশি ক্লান্ত হওয়ায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ার পর মোনামি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায়। সে বাড়ি থেকে বেরিয়েই কাউকে একটা ফোন করে। হ্যাঁ হ্যালো, কোথায় আছো তুমি? আমি বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, শিগগিরই এসো, বেশি ওয়েট করা যাবে না। কিছুক্ষণ পর ওখানে একজন ব্যক্তি আসে। এই নিন ম্যাডাম, আপনার চাটনি পাঁপড়। আপনার কথা মতো আমি পাঁপড়ের একটা টুকরোও ছাড়িনি, আর চাটনির সমস্ত হাঁড়ি নিয়ে চলে এসেছি। সবটাই সুযোগ বুঝে লুকিয়ে রেখেছিলাম। ব্যক্তিটি আর কেউ ছিল না, সেটা ছিল বিয়েবাড়ির ক্যাটারার বয় কালু। সাব্বাস, এই নাও কালুদা তোমার টাকা। আর বলছি, কেউ সন্দেহ করেনি তো তোমার উপর? না না ম্যাডাম, সেসব নিয়ে চাপ নেই, নিশ্চিন্তে থাকুন আপনি। এরকম চাটনি পাঁপড় চুরি করার থাকলে আমাকে ফোন করে দেবেন, আমি কাজ করে দেব। হ্যাঁ, তবে তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের এলাকায় যখনই কোনো বিয়ে হবে সেই খবর সবার আগে আমার কাছে পৌঁছাতে হবে, বুঝেছো? সব সময় আপডেট দিতে থাকবে আমাকে। টাকা পয়সা নিয়ে কোনো চাপ নেই। আসলে আমার বাড়ি থেকে বেরোনোটা একটু চাপ। সকালবেলা বেরিয়েছিলাম বলে আমি ফেঁসে যাচ্ছিলাম। ঠিক আছে ম্যাডাম, আমি এবার আসছি। মোনামি চাটনি পাঁপড়গুলো বাড়িতে নিয়ে চলে আসে। সবাই যখন গভীর ঘুমে মগ্ন ছিল তখন মোনামি চাটনি পাঁপড় খাওয়ার আনন্দে মেতে ওঠে। আহ, দারুণ খেতে! আজ আমার আশা পূরণ হলো। ছোটবেলা থেকেই ভাবতাম যে যদি কোনোদিন বিয়ে বাড়ির সব চাটনি পাঁপড় আমি একা খেতে পারতাম। এত ভালো আইডিয়া যে কোথায় ছিল। সারা রাত জেগে মোনামি চাটনি পাঁপড় খায়। সকাল হওয়ার আগেই সে সব চাটনি পাঁপড় খেয়ে শেষ করে দেয়। সেদিনের পর থেকে তাদের এলাকায় একের পর এক বিয়েবাড়ি থেকে চাটনি পাঁপড় চুরি হওয়ার ঘটনা শুনতে পাওয়া যেত। কেউ বুঝতেই পারছিল না যে এসব কার কাজ হতে পারে। আমার মনে হয় আমাদের এবার থানায় যাওয়া উচিত। এভাবে কতদিন চলবে? চাটনি পাঁপড় বলে তোমরা গুরুত্ব দিচ্ছ না। চাটনি পাঁপড় তৈরি করতে কি টাকা লাগে না? আজকে তোমার মেয়ের বিয়েতে এমন হলো, সেদিন প্রতাপ বাবুর ছেলের বিয়েতে হলো, 5 দিন আগে আমাদের পাশের বাড়িতে একই ঘটনা। আমি তো আমার মেয়ের বিয়ে দিতেই ভয় পাচ্ছি। আমাদের সঙ্গে যদি এমন হয়, চলো চলো সবাই থানায় চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের গ্রামবাসীরা সকলে মিলে থানায় চলো। কত কষ্ট করে টাকা জমিয়ে আয়োজন করেছিলাম আমি। ছেলে পক্ষ চাটনি পাঁপড় না পেয়ে তো বিয়ে ভেঙে দিয়েই চলে গেল। কয়েকজন গ্রামবাসী মিলে তাদের স্থানীয় থানায় অভিযোগ করতে যায়। বলুন, আপনাদের কি সমস্যা? আমার বাড়ি থেকে 5টা চাটনির হাঁড়ি আর পাঁপড় চুরি হয়ে গেছে। আজকে আমার মেয়ের বিয়ে ছিল, চাটনি পাঁপড়ের জন্য আমার মেয়ের বিয়েটাই ভেঙে গেল। থামুন, ফাজলামি হচ্ছে আমার সঙ্গে। কান্না বন্ধ করুন। আর কিছু নয়, থানায় চাটনি পাঁপড়ের গল্পটা শোনাতে এসেছেন। বেশ ঘুমাচ্ছিলাম, ঘুমটা ভাঙিয়ে দিয়ে এখন ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমরা সত্যি বলছি স্যার, শুধু আজকে নয়, আমাদের পাড়ায় যখনই কোনো বিয়ে হয় তখনই বিয়ে বাড়ি থেকে চাটনি পাঁপড় চুরি হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি করব? আমাদের পুলিশের তো আর কাজ নেই। বড় বড় ক্রিমিনালকে ছেড়ে এখন চাটনি পাঁপড় চোরকে খুঁজতে বেরোবো? ছোট ছোট জিনিস নিয়ে থানায় এসে ঝামেলা করবেন না তো। যান, এখান থেকে যান, নিজেরা হ্যান্ডেল করে নেবেন। পাড়ার কেউ শয়তানি করেছে হয়তো। যান যান। পুলিশ অফিসার গ্রামবাসীদের তাড়িয়ে দেয়। বেশ কিছুদিন কেটে যায়।
ওদিকে পাপিয়া দেবী তার মেয়ে কোয়েলের বিয়েও ঠিক করে দেয়। বিক্রম, আমি ভাবছি কোয়েলের বিয়েতে চাটনি পাঁপড়টা মেনুতেই রাখবো না। সেই চোর এসে চাটনি পাঁপড় নিয়ে পালাবে। চাটনি পাঁপড়ের জায়গায় অন্য কি আইটেম রাখা যায় বলতো বাবা? বিয়ে বাড়িতে চাটনি পাঁপড়ের জায়গায় অন্য কোনো খাবার জায়গা নিতে পারবে না মা। তুমি চিন্তা করো না, বিয়েটা আমার বোনের হচ্ছে, এবার আমি সব দিক থেকে কড়া নজর রাখবো। উফ, বাঁচলাম। বুড়ি তো চাটনি পাঁপড়কেই বাদ দিয়ে দিচ্ছিল। যাই, কালুদাকে একটা ফোন করে আসি। হ্যালো কালুদা, 5 দিন পর আমার ননদের বিয়ে আছে, কাজ হয়ে যায় যেন। কিন্তু ম্যাডাম, আপনার ননদের বিয়েতেও আপনি এমন করবেন? বাড়ির বিয়েতে কি এমন করা ঠিক হবে? আপনার বাড়ির বিয়েতে আপনি যত ইচ্ছা পাঁপড় তো খেতেই পারবেন। মুখটা বন্ধ রাখো। বাড়ির বিয়ে তাতে কি? সব চাটনি পাঁপড় কি আমি একা খেতে পারবো? ওই অল্প একটু চাটনি পাঁপড় খেয়ে আমার কিছু হয় না, বুঝেছো? যা বলছি করো। আমি থাকবো, কোনো চিন্তা নেই। আমি তোমাকে সাহায্য করব। আর হ্যাঁ, তোমাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দেব। দেখতে দেখতে কোয়েলের বিয়ের দিন চলে আসে। কালু ক্যাটারার বয়ের ড্রেস পরে বিয়ে বাড়িতে আসে। কালু সুযোগ বুঝে চাটনি পাঁপড় নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সব সময় সামনে বিক্রম চলে আসছিল বলে কালু কিছু করতে পারছিল না। কি হলো কি? এখনো কাজ হলো না কেন? ভালো সুযোগ আছে, যাও, ওখানে বেশি কেউ নেই। চাটনি পাঁপড় নিয়ে পালাও, রাত্রিবেলা আমাকে দিয়ে দেবে। আরে ম্যাডাম, আপনার বরের জন্য তো সবার উপর নজর রাখছে, আপনি কিছু করুন। ওকে ওকে, ওয়েট, আমি কিছু করছি। বিক্রম, শোনো না, একবার এদিকে এসো তো। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে গো? মোনামি বিক্রমকে ডেকে নিলে কালু তার কাজে লেগে পড়ে। হ্যাঁ, ভালো লাগছে, অনেক সুন্দর। এই, আমার দিকে না তাকিয়েই বলে দিলে? ফোনে কি করছো তুমি? ফোনে কি দেখছো বলো তো? কি গো? দাঁড়াও দাঁড়াও, এই তো ধরে ফেলেছি, চোরকে ধরে ফেলেছি। এই দেখো মোনামি, কালু তো চাটনি পাঁপড় চুরি করছে। আমার ফোনে দেখো, বিয়ে বাড়ির সব জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম চোর ধরবো বলে। দাঁড়াও কালু বেটা, একে এখনই ধরছি। বিক্রম দৌড়ে গিয়ে কালুকে ধরে ফেলে। মোনামি খুব ভয় পেয়ে যায়। বিক্রম কালুকে ধরেই খুব মারতে শুরু করে। আমাকে মারবেন না দাদা বাবু, আমি কিছু করিনি কিছু। এগুলো আমি অন্যজনের কথাই করছি। আমি শুধু টাকার জন্যই চাটনি পাঁপড় চুরি করছি। মানে, কার কথাই করছিস বল, তাড়াতাড়ি বল। সেটা আর কেউ নয় দাদা বাবু, আপনার চাটনি পাঁপড় পাগল বউ মোনামি ম্যাডাম। এতদিনে যতগুলো বিয়ে বাড়ি থেকে চাটনি পাঁপড় চুরি হয়েছে, সব আমি এনার কথাতেই টাকা নিয়ে করেছি। এই, তুমি মিথ্যা কথা বলছো কেন? বিক্রম, এই মিথ্যা কথা বলছে গো। আমি চাটনি পাঁপড় নিয়ে পাগলামি কেন করতে যাব? চুপ, একদম চুপ। ছি, তোমার এই নোংরা কাজ করতে একটুও লজ্জা করলো না, তাই না? বিক্রম সকলের সামনে মোনামিকে অনেক কথা শোনায়। মোনামি খুব অপমানিত হয়। সে তার ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সবাই তাকে ক্ষমাও করে দেয়। কেউ ভাবতেও পারেনি যে এই কাজটা মোনামি করতে পারে। মোনামি নিজেকে পরিবর্তন করে ফেলে, অর্থাৎ সে বিয়ে বাড়িতে গিয়ে অনেক অনেক চাটনি পাঁপড় খায় ঠিকই, কিন্তু আগের মতো চাটনি পাঁপড় নিয়ে পাগলামি করা বন্ধ করে দেয়।